আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নামছে জলোচ্ছ্বাসের পানি, জেগে উঠছে উপকূলের ধ্বংসলীলা। ইয়াসের প্রভাবের কারণে আপাতত পড়বে না ভ্যাপসা গরম। রোববার দেশে আসবে ফাইজারের 1,620,000 ডোজ করোনার টিকা। বিভিন্ন দেশে এই ভ্যাকসিনের সফলতা 91%। করোনাকালে অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়ার সহ 24 দফা সুপারিশ বিএনপি। অর্থনীতির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ বলে প্রথম। আবারও ভোজ্য তেলের দাম লিটার প্রতি বেড়েছে 9 টাকা। ফলের দাম বাড়তি, পাইকারি ও খুচরা বাজারে বিস্তর তফাৎ দামে। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতদিন নিম্নাঞ্চলে পানি থাকায় সঠিক চিত্র জানা যায়নি, তবে এখন প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমে যাওয়া শুরু করায় ফুটে উঠছে ধ্বংসলীলা। কক্সবাজার জেলার 80% বেড়ি বাঁধ বিধ্বস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে উৎপাদিত লবণ ও চিংড়ি ঘের। প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। বাংলাদেশে তাণ্ডব না চালালেও উপকূলে ব্যাপক প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্নে দুর্ভোগে কক্সবাজার উপকূলের লাখো মানুষ। ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে কক্সবাজারের 6 উপজেলার উপকূলের অন্তত 80% বেড়িবাঁধ ভেঙে সাগরের বানে তলিয়ে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে এখন চলছে জোয়ার ভাটা। আর বেড়িবাঁধ যদি ঠিক করে দেয় আমাদের গরিব লোকরা চলতে পারবে। এখন তো জোয়ার ভাটা হয়ে গেছে আমাদের এলাকায়। 1,000 কোটি টাকার লবণ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে মহেশখালীর মাতারবাড়ি, কুতুবদিয়ার খুরুশকুল, চৌফলদণ্ডি ও কোপখালী ইউনিয়ন। এসব এলাকায় 3 লাখ মেট্রিক টন লবণ ও উৎপাদিত চিংড়ি সাগরে ভেসে গেছে। তার বাদে এখন লবণ শ্বাস শেষ, ফজর চিংড়ি মাছের শ্বাস শেষ, তার বাদে আল চাল শেষ। তো এখন বেরিবান যদি তীর্ণ করলে মানে এরিয়ার গরিবগণা বেশি কষ্ট হবে। প্রধান ইনকাম হচ্ছে আমাদের লবণ, তারপর হাল চাষ। আমাদের এলাকার মানুষ এখন অনাহারে মরে যাবে যদি আমাদের সরকার দ্রুত গতিতে এই কাজগুলো করার পদক্ষেপ না নেয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সংস্কার না হওয়ায় উপকূলের বেড়িবাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি উঠে যাচ্ছে। তিন দিকে এটা বেড়িবাঁধ ভেঙে গেছে। সেদিন ইউএনও সাহেব নাকি আসছিলেন এখানে, ওরা মাটি যা দিছে ওই মাটি দিয়ে এটা রক্ষা হবে না। এখানে ইঞ্জিনিয়ার এবং এটা এসে পরিকল্পনা করে তারপরে এটা মেরামত করতে হবে। যদি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করতে দেরি হয় তাহলে আপাতত ইমার্জেন্সি বেসিস কিছু কাজ করতে হবে। আর জেলা প্রশাসক জানালেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। কিছু পানি ভিতরে ঢুকেছে এবং আমরা তথ্য পেয়েছি যে জোয়ারের পরে ভাটা শুরু হওয়ার সাথে সাথে সেই পানিগুলো নেমে যাচ্ছে। তেমনি সার্বিক পরিস্থিতি ভালো আছে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, তবে এর প্রভাবে এখনো দেশের আকাশ মেঘলা আছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আপাতত দেশে তাপদাহ কিংবা ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, 2-1 দিনের মধ্যেই কেটে যাবে ইয়াসের প্রভাব। শিউলি রোজা রিপোর্ট। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড হয়ে ঘূর্ণিঝড় ইয়াস সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে। ইয়াস লঘুচাপে পরিণত হলেও এর প্রভাব দেশের আকাশে এখনও মেঘের ঘনঘটা। বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে, সঙ্গে রয়েছে হালকা বাতাস। শনিবার পর্যন্ত এর প্রভাব থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। আর বিহার এবং উত্তরপ্রদেশে অবস্থান করতেছে এবং এর প্রভাবে এখনো কিছুটা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। প্রভাবে মেনলি রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ দিকে কিছু জায়গায় বেশি বৃষ্টি হবে
তাছাড়া দেশের অন্যত্র এর প্রভাবে কিছুটা বৃষ্টি হবে। আমরা আশা করছি হয়তো আগামীকাল আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে এখন যেটা হবে যে মাঝখানে আরেকটা লোকাল সিস্টেমে যে বৃষ্টি, আমরা লোকাল কনভেকশন ক্লাউডের জন্য যে বৃষ্টিটা হয় হয়তো এটা মাঝামাঝি হবে। 2-3 দিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও আপাতত তাপদাহ কিংবা ভ্যাবসা গরমের কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদ বজলুর রশিদ। আমরা আশা করছি যে আজকালের ভিতরে যে বৃষ্টিটা হবে তারপর এটা ব্রেক হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকটা আপনার ড্রাই কন্ডিশন থাকবে কয়েকদিন। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বড় লঞ্চের পাশাপাশি সারা দেশে 1 ইঞ্জিন চালিত ছোট লঞ্চ চলাচলেরও অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এর আগে গতকাল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় 2 ইঞ্জিন চালিত যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। তবে মাওয়া ও আরিচা সহ দেশের সকল নৌরুটের 1 ইঞ্জিন চালিত লঞ্চ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তিন দিন বন্ধ থাকার পর সকাল থেকে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে সীমিতভাবে ফেরি চলাচল শুরু করে, তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এদিকে 2 দিন ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের চাপ রয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় 3 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার নৌ পারাপার শুরু হয়েছে। সকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট, চতলার ঘাট, নলচিরা ও তমরুদ্দি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা স্পিডবোট যাত্রী পারাপার শুরু হয়। তবে সরকারি সি ট্রাক বন্ধ থাকায় নৌকা ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী তোলা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আসন্ন বর্ষা ও বন্যাকে সামনে রেখে ক্ষয়ক্ষতি হ্রাসে সরকার করোনা দুর্যোগের মধ্যেও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকালে পদ্মার ডান তীরে নদী রক্ষা বাঁধের নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, এবারের বর্ষায়ও সারা দেশের ঝুঁকিপূর্ণ ও ভাঙন কবলিত এলাকার ক্ষয়ক্ষতি হ্রাসে সরকার সক্ষম হবে। এবারে করোনা প্রসঙ্গ। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 31 জন, যা গত 24 ঘন্টায় ছিল 22 জন। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1358 জন। তার আগের 24 ঘন্টায় শনাক্ত হয়েছিলেন 1292 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 31 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মারা গেলেন 12,511 জন এবং নতুন শনাক্ত হওয়া 1,358 জনকে নিয়ে শনাক্ত হলেন 7,96,343 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,064 জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন 7,36,221 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 9.30%। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশ দ্রুতই করোনা প্রতিরোধী টিকা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যখনই কোনো টিকার সফলতা আলোচনা এসেছে, তখনই ভ্যাকসিনটি কূটনৈতিক প্রচেষ্টায় দেশে আনছে সরকার। এরই ধারাবাহিকতায় সবশেষ ফাইজার বায়োএনটেকের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমতি পেয়েছে। আর 1,620 ডোজ টিকা রোববার বাংলাদেশে আসবে। এই টিকার কার্যক্রম চলছে এমন দেশগুলোতে অংশগ্রহণকারীর বয়স ভেদে এর সফলতা 91%। আরও জানাচ্ছেন মোবালিক করিম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হালনাগাদ তালিকা বলছে, বিভিন্ন দেশে 184টি পৃথক টিকা উদ্ভাবনের চেষ্টা চলছে। এর মধ্যে 101টি আছে প্রাথমিক পর্যায়ে, আর পরীক্ষামূলক পর্যায়ে আছে 34টি। এগুলোর মধ্যে যখনই যেটি কার্যকারিতা নিয়ে আলোচনায় এসেছে, তখনই সেটা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে সম্পদশালী ও উন্নত রাষ্ট্রগুলো। পররাষ্ট্র নীতিতে এমন ক্ষেত্রে বরাবরই সফল বাংলাদেশ। করোনাকালীন সময়ে তা স্পষ্ট হয়েছে টিকা নিয়ে। সরকার তার কূটনৈতিক তৎপরতায় কখনো বা উপহারস্বরূপ, কখনো বা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে কিনতে সক্ষম হয়েছে করোনার টিকা। সর্বপ্রথম দেশে আসা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় সব শ্রেণী পেশার 58,20,000, আর দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন প্রায় 40,84,000 জন। হেলথ ডাটা অর্গানাইজেশনের চার্ট বলছে, এই টিকার কার্যকারিতা 74%। 2 ডোজের এই টিকা প্রয়োগ করা যাবে 18 বছরের ঊর্ধ্বে।
এরপরই অনুমোদন পায় রাশিয়ার স্পুটনিক 5 বা স্পুটনিক ভি টিকা। প্রথমে অন্যান্য দেশের গবেষকদের এটি নিয়ে সংশয় থাকলেও এটি তার কার্যকারিতা প্রমাণের সক্ষমতা দেখাতে পেরেছে, যা হেলথ ডাটা অর্গানাইজেশন চার্টে 92% বলে দিচ্ছে। এটি এখনো বাংলাদেশে ব্যবহার শুরু হয়নি। 12 মে চীনের উপহার সিনোফার্মের 5 লাখ ডোজ করোনার টিকা বুঝে পায় বাংলাদেশ, যা শুধুমাত্র নির্দিষ্ট প্রথম সারির করোনার সম্মুখ যোদ্ধাদের জন্য। 25 মে এটি নেন 501 জন। এখন পর্যন্ত চীন ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি ব্যবহার হচ্ছে। হেলথ ডাটা অর্গানাইজেশনের চার্টে এটির 73% কার্যকারিতার কথা বলা হয়েছে। সবশেষ অনুমোদন পাওয়া মার্কিন ফাইজার বায়োএনটেকের টিকা নিয়ে প্রায় সব দেশে আলোচনা চলছে। প্রয়োগ চলছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। বিভিন্ন গবেষণায় এসেছে এটি প্রায় 91% থেকে 95% পর্যন্ত কার্যকর। 2 ডোজের এই টিকাটি 12 বছর বা তার বেশি বয়সীদের উপর প্রয়োগ করা যাবে, যা অন্য টিকাগুলো থেকে এটিকে করেছে সম্পূর্ণই আলাদা। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য শিক্ষা ও কৃষি খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন বাঁচানো ও ঝুঁকি মোকাবেলার বাজেট চায় বিএনপি। জাতীয় বাজেট ঘোষণার আগে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব এক সংবাদ সম্মেলনে 24 দফা বাজেট ভাবনা তুলে ধরেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন। দলের ব্যর্থতার কারণে খালেদা জিয়া মুক্ত হতে পারছেন না এবং এ কারণেই তিনি অসুস্থ বলে অপর এক আলোচনা সভায় মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিতে না পারলে দেশের ধর্মভিত্তিক দলের উত্থান হবে বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। 2021-22 অর্থবছরের বাজেট পেশকে সামনে রেখে রাজধানীর গুলশানের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে 24 দফা প্রস্তাবনা তুলে ধরেন দলের মহাসচিব। বিশেষ করে স্মরণ করছি, করোনাকালের এবারে বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, করতে হবে বিশেষ সময়ের বিশেষ বাজেট। তাই এবারের বাজেট হতে হবে মূলত জীবন বাঁচানোর বাজেট। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। এই বাজেট হতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট। অন্যান্য খাতগুলোতে যৌক্তিক বরাদ্দ রাখার প্রস্তাবনা থাকলেও স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার দাবি বিএনপির। করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য খাত যে কতটা দুর্বল ও ভঙ্গুর, কতটা অবহেলার শিকার তা প্রমাণিত হয়েছে। জাতিসংঘের মতে টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে হলে প্রয়োজন স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা। সামাজিক নিরাপত্তা, শ্রম কল্যাণ, কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। 28 পৃষ্ঠার বাজেট ভাবনায় কর্মহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 6 থেকে 7% বরাদ্দের দাবি করেন বিএনপি মহাসচিব। তবে সামাজিক সুরক্ষার বরাদ্দ বাড়ালেই হবে না, নতুন দরিদ্র, পুরনো দরিদ্র ও ক্ষণস্থায়ী দরিদ্র চিহ্নিত করে তাদের কাছে সামাজিক সুরক্ষার অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল থেকে তার একটু জ্বর দেখা গিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রধান কারণ মুক্ত জীবনে না থাকা আর তাকে মুক্ত করতে না পারার জন্য বিএনপির ব্যর্থতাকেই দায়ী করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে তিনি কেন অসুস্থ? তিনি অসুস্থ আমাদের কারণে। আন্দোলন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, রাস্তায় নামতে পারে না, এই জন্যই তিনি অসুস্থ। কোথায় তার বিএনপি, কোথায় তার দল, কোথায় ছাত্র দল, কোথায় যুব দল? আজকে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন। আন্দোলন সফল করতে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের আহ্বান জানান তিনি। যারাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমরা তাদের সাথে আছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশের অর্থনীতির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশেই কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়া ও তার মন্ত্রীরা কালো টাকা সাদা করার সুযোগ কেন রেখেছিল তার জবাব দিতে না পারলে মির্জা ফখরুলের এ বিষয়ে কথা বলা সমীচীন নয়। আমাদের অর্থনীতি দ্রুত বর্ধনশীল একটি অর্থনীতির দেশ। এই দেশে এবং একটি আমরা উন্নয়নশীল দেশ, এই দেশে এই সুযোগটি রাখা হয়েছে অর্থনীতির স্বার্থে। আপনি এই নিয়ে মুখ খোলার আগে
আগে বেগম খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন, সাইফুর রহমান সাহেব কেন কালো টাকা সাদা করেছিলেন, বিএনপির আরও অনেক নেতা মন্ত্রিসভার সদস্য কালো টাকা সাদা করেছিলেন, সেটার জবাবটা দেন। বাজারে আবারও ভোজ্য তেলের দাম লিটারে বেড়েছে 9 টাকা। বিক্রেতারা বলছেন অধিক মুনাফার জন্য তেল কোম্পানিগুলো সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছে। অন্যদিকে মৌসুম হলেও বাজারে ফলের আমদানি কম। আম, জাম ও লিচুর দামে পাইকারি ও খুচরা বাজারে ব্যাপক পার্থক্য। বিক্রেতাদের দাবি ঘূর্ণিঝড়ের প্রভাবে ফলের দাম বাড়তি। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ঈদের পর এখনও জমে ওঠেনি। তবে ক্রেতা কম থাকলেও দ্বিতীয় ধাপে বাড়ল সয়াবিন তেলের দাম। লিটার প্রতি বেড়েছে 9 টাকা। 660 টাকা দিছে, 685 খুচরা বিক্রি রেট, সেটা কালকে 70 টাকা, ওই এমআরপি 685। বারবার তেলের দাম বাড়ায় বিব্রত বিক্রেতারাও। তাদের দাবি অধিক মুনাফার জন্য দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। আমরা 5 লিটার তেল 640 টাকা কিনে আনি, 50 টাকা বেশি তো কষ্ট হয়। এখন যে সরকার 153 টাকা রেট করছে, এখন কিনা পড়ে 785 টাকা। যারা কোটি কোটি টাকা মজুত করে রাখছে তারা তো আরো কোটি টাকা হইতেছে, আমাদের কি লাভ স্যার? ভোজ্য তেলের দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। 9 টাকা করে বেড়েছে পার লিটারে। সংসার চালাইলে আমার হাতে কোনো টাকা থাকে না, হিমশিম খাইতে হয়। আরও বেড়েছে মসুরের ডাল, চিনি ও মুরগির দাম। কিছুটা চড়া সবজির বাজার। মসুরির ডালের দাম বাড়ছে মোটাটা, আর আটার দাম বাড়ছে। মসুরির ডাল বাড়ছে 5 থেকে 6 টাকা পার কেজিতে, আর চিনি বাড়ছে 4-5 টাকা। কচু ছড়ারা মনে করেন আজ কালকে দাম ছিল মনে করেন 55-50 ছিল, আজকে একটা 60 টাকা 65 টাকা পাইকারি গেছে। বেগুনের দামও বেশি, বেগুন কালকে কিনছিলাম 35-36 টাকা কেজি, আজ বেগুন 45 টাকা কেজি পাইকারি। এদিকে বাজারে বিভিন্ন মৌসুমি ফল আসতে শুরু করলেও ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে। পাইকারি ও খুচরা বাজারে ফলের দামে বিস্তর তফাৎ। আগে ছিল 40-45, এখন বাজার মাল কম, এই কারণে দাম বেশি। বৃষ্টির কারণে মাল বানতে পারে না। 70 টাকা বেচতেছি হিমসাগর, ল্যাংড়া 70-65 বেচতেছি। বিক্রেতারা বলছেন ঘূর্ণিঝড় ইয়াসের কারণেই সব ফলের দামই বাড়তি। পুরা দমে আমদানি এখনো হয় নাই, আরো 1 সপ্তাহ লাগবে। আপনার ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কৃষকরা তো মাল ভাঙতে পারে না, সেই জন্য আজকে মার্কেট ক্রাইসিস ছিল, আর দাম আজকে আগের চেয়ে আজকে একটু বাড়তি। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আর্মি ফার্মা লিমিটেড আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলিতে আর্মি ফার্মা লিমিটেডের শুভ উদ্বোধন করেন। এ সময় সেনা প্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, এখান থেকে উৎপাদিত ওষুধ যেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ নিম্ন আয়ের জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেনা প্রধান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আরও করোনা আক্রান্ত 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন চাঁপাইনবাবগঞ্জের, 3 জন রাজশাহীর, 1 জন কুষ্টিয়ার ও 1 জন নাটোরের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, হাসপাতালে বর্তমানে 177 জন রোগী, এর মধ্যে 71 জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং অন্যান্যদের উপসর্গ রয়েছে। আইসিইউতে আছেন 13 জন। এদিকে হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর রোগীর সংখ্যাই বেশি। এবারে আমাদের কৃষি। বরিশালে এবার আবাদ বেশি হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। সমস্যা ছাড়াই সব ধান কাটতে পেরে খুশি কৃষকরা। বড় ধানের ভালো উৎপাদন জিডিপিতে অবদান রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ। পারভেজ রাসেলের রিপোর্ট। করোনাকালে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেও বরিশালে সকল দুর্যোগ কাটিয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পরিবেশ অনুকূলে থাকায় এবার বিভাগে 7,80,000 মেট্রিক টন বোরো চাল পাওয়ার আশা করছেন কৃষি বিভাগ। আবাদ বেশি হওয়ায় ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা। শুধু বরিশাল জেলায় হাইব্রিড, উপসি এবং স্থানীয় 5,28,082 হেক্টর জমিতে উৎপাদন হয় 2,44,473 মেট্রিক টন চাল।
জেলায় আবাদ বাড়ায় এবছরে বড় বেশি উৎপাদন হয়েছে ২১,৫৫৩ মেট্রিক টন চাল, যা বিগত দিনের রেকর্ড ভেঙেছে। ধান প্রথম হইলে যায় ৭৪, ৬৭, ২৮, তারপর হাইব্রিড হিরিয়া ধান। কোম্পানি থেকে আইনেও আমাদের ধান হয় না ভাগে, সেই জন্য তারপর দেশে SL8 বিভিন্ন প্রকার ধান দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি। এবং এবার প্রাকৃতিক দুর্যোগ ছিল না, রোগ পোকামাকড়ের আক্রমণ কম ছিল, যার কারণে কিন্তু বাম্পার ফলন। এরকম ফলন আসলে ২-৪-১০ বছর এরকম ফলন হয় না। ধান এবং চালের ফলন ভালো হওয়ায় খুশি কৃষক এবং কৃষি অধিদপ্তর। যেভাবে ধান হয়েছে আমরা খুবই খুশি হয়েছি। আমরা আগামীতে এ ধানই আবার চাষ করব, খুবই আমরা খুশি। শতভাগ ধান কাটা শেষ হয়েছে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। এবছরও ধানের সরকার অনেক বেশি মূল্যে ধান ক্রয় করতেছে, প্রতি মন ১,০৮০ টাকা দরে মন প্রতি ধান কিনতেছে। বোরোর ভালো উৎপাদনে জিডিপিতে থাকবে অবদান, এমন দাবি কৃষি উপপরিচালকের। এবছর বরিশাল জেলায় বাম্পার ফলন হয়েছে। চালে উৎপাদন হয়েছে 2,40,086 মেট্রিক টন, যা জিডিপিতে অনেক অবদান রাখবে বলে আমার বিশ্বাস। আগামীতে আরও উৎপাদন বাড়াতে সরকার সরাসরি কৃষকদের সঠিক মূল্য দিয়ে ধান কিনে কৃষি কর্মকর্তাদের শতভাগ মাঠমুখী করবে, এমনটাই দাবি সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নামছে জলোচ্ছ্বাসের পানি, জেগে উঠছে উপকূলের ধ্বংসলীলা। ইয়াসের প্রভাবের কারণে আপাতত পড়বে না ভ্যাপসা গরম। রোববার দেশে আসবে ফাইজারের 1,620,000 ডোজ করোনার টিকা। বিভিন্ন দেশে এই ভ্যাকসিনের সফলতা 91%। করোনাকালে অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়ার সহ 24 দফা সুপারিশ বিএনপির। অর্থনীতির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ বললেন তথ্যমন্ত্রী। আবারও ভোজ্য তেলের দাম লিটার প্রতি বেড়েছে 9 টাকা। ফলের দাম বাড়তি, পাইকারি ও খুচরা বাজারে বিস্তর তফাৎ দামের। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনের সম্মত জাতিসংঘের মানবাধিকার পরিষদ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া 287 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিরা। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।